আমার নাম অদিতি। আমার বোনের বয়স 6 বছর। ও বিকেলবেলা ছাদে গেলে এটা ওটা পেলে সেটা কুড়িয়ে নিয়ে আসে। এই নিয়ে আমি ওকে অনেক বকেছি, কিন্তু ও আমার কোনো কথাই শুনেনি। ছোট বাচ্চা তো, তাই একটু ঘাড়তাড়া স্বভাবের। তো একদিন ও ছাদে যায়, ছাদে গিয়ে ও একটা পুতুল কুড়িয়ে পায়। পুতুলটার দুটো চোখই ছিল না, মনে হচ্ছিল কেউ চোখ দুটো টেনে ছিঁড়ে ফেলেছে, এবং মাথায় কোনো চুলও ছিল না। কিন্তু পুতুলটার চেহারায় মায়া, দেখতেই কিরকম একটা ভূতের পুতুলের মতো। তো ওটা কখন কুড়িয়ে এনেছে সেটা আমি নিজেও বলতে পারবো না। কুড়িয়ে এনে ও খেলে সেটা ওর ঝুড়িতে রেখে দিয়েছিল। সেই রাতের 3টার দিকে আমার হঠাৎ করে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখলাম ঘরের ভেতর কেমন একটা গন্ধ, মৃত মানুষের গায়ে যে আতর ব্যবহার করা হয় সেই গন্ধ। তো যাই হোক, এত গন্ধ ছিল যে আমার নাক গুলিয়ে বমি আসছিল। আমি এক পর্যায়ে আর না পেরে দৌড়ে গেলাম ওয়াশরুমে, এবং ওয়াশরুমে গিয়ে বমি করি। আমার এই বমি করার শব্দ শুনে মা ঘুম থেকে উঠে যায়, আর আমার কাছে এসে বলে, কি হয়েছে, উল্টাপাল্টা খেয়েছিস নাকি, বমি করছিস কেন? তখন আমি মাকে বললাম যে কিরকম একটা বাজে গন্ধ, তুমি কি পাচ্ছ না? তখন মা বলল, কোথায় গন্ধ, কোনো গন্ধই তো নেই। আমিও অনুভব করলাম যে এখন আর কোনো গন্ধ নেই। এরপর মা চলে যায়, আমি আমার মতো ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলা আমার ছোট বোনের খুব জ্বর আসে, যার কারণে মা ওকে জ্বরের ওষুধ খাইয়েছিল, কিন্তু জ্বর যেন কমছেই না। সন্ধ্যায় ডাক্তার আসে এবং ওকে অনেকগুলো ওষুধ লিখে দিয়ে যায়। সেই ওষুধগুলো খাওয়ার পর মনে হচ্ছিল জ্বর যেন আরো দ্বিগুণ বাড়ছে। এক পর্যায়ে মা কান্নাকাটি শুরু করে দিল। আমরাও আসলে বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে। ফজর আজানের পর ওর জ্বর যেন পানি হয়ে গেল, গা একদম ঠান্ডা হয়ে গেল। বিষয়টা দেখে আমরা সবাই অবাক হয়ে যাই। তো আমার ছোট বোনকে দেখার জন্য আমার মামা এবং মামি এসেছিল। আমার মামাতো বোনের নাম ইতি, ও আর আমার ছোট বোন একই বয়সে। আমার ছোট বোন ওকে দেখে উঠে বসে এবং ওর সাথে খেলতে শুরু করে। সেই ঝুড়িটা নিয়ে আসে, যে ঝুড়ির মধ্যে সেই পুতুলটা ছিল। সেই পুতুল দিয়ে দুজন খেলছিল। এরপর আমার মামা মামি চলে যায়, ফোন করে জানায় যে রাতের বেলা তার মেয়েরও নাকি অনেক জ্বর এসেছে। আমরা অনেক অবাক হয়ে যাই, কেননা ও তো ভালোই ছিল, তাহলে হঠাৎ করে জ্বর চলে আসলো। আমার মামি ইঙ্গিত করলো যে আমার ছোট বোনের জ্বর নাকি তার মেয়ের ওপর গিয়েছে, কিন্তু এটা কি সম্ভব? তখন আমার ছোট বোন সেই পুতুলটি নিয়ে আসে আমাদের কাছে, আর বলে সে আজকে ছাদে এটা কুড়িয়ে পেয়েছে। পুতুলটা দেখে প্রথমে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কিরকম ভয়ঙ্কর দেখতে। আমাদের বাড়ির পাশে মসজিদ, তো আমার মা সেই পুতুলটি নিয়ে মসজিদের ইমাম সাহেবের কাছে যায়। ইমাম সাহেব সেই পুতুলটি দেখে বলে, আস্তাগফিরুল্লাহ, এটা তো কালো জাদুর পুতুল, এই পুতুল আপনি কোথায় পেয়েছেন? এই কথা শুনে আমরা প্রচন্ড ভয় পেয়ে যাই। এরপর ইমাম সাহেবকে বলি, এই পুতুলটা এখন আমাদের কি করা উচিত? তখন ইমাম সাহেব বলে, এই পুতুলটি পুকুরে ফেলে দিতে হবে, আর হ্যাঁ, রাত 12টার দিকে এই কাজটা করতে হবে। পুতুলটি ফেলে দেওয়ার পর ঘুরে আসার সময় ভুললেও পুকুরের দিকে তাকাবেন না। এরপর রাত 12টার দিকে আমাদের একটা পুকুরে যায় বাবা আর মা, এবং সেই পুতুলটি পুকুরের দিকে ফেলে দিয়ে আসে। পুতুলটি ফেলে দেওয়া আসার পর পেছন থেকে অনেক শব্দ শুনতে পায়, কিন্তু বাবা আর মা পেছনে ঘুরে তাকায়নি একটিবার। আর এটি একটি সত্য ঘটনা। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বাই বাই। আসসালামু আলাইকুম আপু, আমার নাম নাদিরা, আমি ঢাকায় থাকি। ঘটনা আমার আর আমার কিছু ফ্রেন্ডদের সাথে ঘটে। তখন ছিল 2022 সাল, আমি ক্লাস 4-এ পড়তাম। তখন আমাদের স্কুলের গরমের ছুটি দিয়েছিল। আমাদের বাসায় আমি সহ আমার বয়সী 3-4 জন আছে। আমাদের বাড়ির পাশে একটা মাঠ আছে। সবাই বলে ওই মাঠটা ভালো না, ওইখানে অনেক জিনের চলাফেরা। আমরা এগুলো বিশ্বাস করতাম না। একদিন আমরা প্ল্যান করি আমরা সেই মাঠে খেলতে যাব। তো যেই কথা সেই কাজ, আমরা বিকেলে খেলতে যাই। খেলতে খেলতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। সেই মাঠের পাশে একটা ছোট্ট পুকুর ছিল। যখন পুকুরটার দিকে চোখ পড়লো তখন দেখলাম একটা ছোট্ট পুতুল। পুতুলটা এত সুন্দর যে কেউ দেখলে পুতুলটা নিতে চাইবে। এত সুন্দর পুতুল এখানে কে ফেলে দিল, এটাই ভাবছিলাম। তারপর এত কিছু না ভেবে পুতুলটা পুকুর থেকে তুলে নিয়ে আবারও খেলা শুরু করি। খেলতে খেলতে হঠাৎ দেখলাম পুতুলটা আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি অনেক ভয় পেয়ে যাই। আমি আমার ফ্রেন্ডদের ডাকতে থাকি, আশেপাশে তাকিয়ে দেখি কেউ নেই। তখন আমার চোখ পড়লো পুতুলটার দিকে। দেখলাম পুতুলটা দাঁড়িয়ে আছে আর আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। এই দৃশ্য দেখে আমি অজ্ঞান হয়ে যাই। তারপর আমার আর কিছু মনে নেই। চোখ খুলে দেখি আমি আমার বাসায়। পরে আমার ফ্রেন্ডদের থেকে জিজ্ঞেস করলে তারা বলে আমি খেলতে খেলতে পুকুরের পাশে গিয়ে অজ্ঞান হয়ে যাই। পরবর্তীতে আমার মাকে আমি সব ঘটনা খুলে বলি। এই কথা শুনে আমার আম্মু কবিরাজকে ডেকে আনে। তিনি দেখে বলেন ওই মাঠে কিছু খারাপ জিন থাকে। সন্ধ্যায় আমরা খেলার কারণে তাদের ডিস্টার্ব হয়েছে, এটা বলে সে আমাকে ঝাড়ফুঁক করে একটি তাবিজ দিয়ে যায়। তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি, কিন্তু ওই দিনের কথা মনে পড়লে এখনো শরীরে কাঁটা দিয়ে ওঠে। এবং ঘটনাটি লিখেছে নাদিরা। যাই হোক, পরবর্তী ঘটনায় যাওয়া যাক। আমার নাম সামিয়া।
ঘটনাটি ঘটেছে আমার নিজের সাথে। একদিন আমার মা আমাকে বলল, চল আমরা নানার বাড়িতে যাই। আমি গেলাম না, অনেক জোরাজোরি করলেও আমি যাই না। পরে আমার মা চলে যায়, আমি একা থাকি বাসায়। রাত্রিবেলা পড়তে বসেছি, আমার মনে হলো আমার পাশে কেউ আছে। আমি বিষয়টা পাত্তা দিলাম না। পরে আমি খেয়ে ঘুমিয়ে গেলাম। রাত 2:30 বাজে আমার ঘুম ভেঙে যায়। পরে আমি উঠে পানি খেতে গেলাম এবং একটি কালো ছায়া দেখতে পেলাম। সে আমায় হাতের ইশারায় ডাকছে। আমি চিৎকার করে পড়ে গেলাম। এরপর আমার কিছুই মনে নেই। ঘটনাটা লিখে পাঠিয়েছে একটা আপু, কিন্তু এত পরিমাণে স্পেলিং ভুল ছিল আর দাড়ি কমা কিছুই ছিল না। সো আপু নেক্সট ডে একটু গুছিয়ে লিখো কেমন। চলে যাচ্ছে পরবর্তী ঘটনায়। আমার নাম শিমু। একদিন রাত 2টার দিকে আমার ঘুম ভেঙে যায়। চোখ গেল জানালার দিকে, দেখলাম সাদা শাড়ি পরে কে যেন একটা সামনের দিকেই যাচ্ছে। আমি সেখানে না তাকিয়ে পানি খেতে লাগলাম। পানি খেয়ে যখন আবার ঘুমাতে আসবো ঠিক তখন জানালার দিকে চোখ গেল। দেখলাম সাদা শাড়ি পরা সে, যার চোখ দুটো ছিল লাল, জানালার পাশে দাঁড়িয়ে আমাকেই দেখছে। ভয়ে চিৎকার দেই। আমার শ্বশুরবাড়ির আশেপাশে এত বাঁশঝাড় আছে যে বলার বাহিরে। 2 কদম হাঁটলেই বাঁশঝাড়, আর লোকমুখেও শোনা যেত অনেক কথা। বেশিরভাগ আমার গ্রামের মানুষজনরা বলতো, তোর শ্বশুরবাড়ি তো একটা ভুতুড়ে গ্রাম। আমার স্বামীরা 2 ভাই বোন। আমার স্বামী বড় এবং তার ছোট বোন মানে আমার ননদিনী। গ্রাম মানে তো সন্ধ্যা হলেই রাত। রাত 7টার দিকে কাউকে বাহিরে পাওয়া যাবে না। সবাই কাঁথা মুড়ি দিয়ে নাক ডেকে ঘুমিয়ে থাকে। রাত 10টা বাজে, আমিও ঘুমিয়েছিলাম। হঠাৎ করেই আমার ঘরের জানালা দিয়ে আমার ননদিনী আমাকে ডাকছে, কিন্তু ও যখন ডাকার হয় আমার ঘরে চলে আসে। হয়তো গেট লাগানো তাই জানালা দিয়ে ডাকছে। আমি উঠে ওকে দেখে অবাক হলাম। ও আমাকে বলল, ভাবি নদীর পাড়ে যে কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম তুমি আনতে ভুলেই গেছো, চলো তুমি আর আমি তা নিয়ে আসি। এমনিতেও আকাশের অবস্থা বেশ ভালো না। সময়টা ছিল গরমকাল, তাই আমি জানালা খুলেই ঘুমাতাম। রাত 10টা বাজে, গ্রামের মানুষ তখন ঘুমে আচ্ছন্ন, আমিও ঘুমে বিভোর। হঠাৎ আমি শুনতে পাই আমার ননদিনী আমাকে ডাকছে, ভাবি নদীর পাড়ে কাপড়গুলো যে শুকা দিয়েছিলে সেটা কি আনতে ভুলে গেছো, চলো আমিও তোমার সাথে যাব আনতে। তখনই আমার মনে পড়ে গেল, হ্যাঁ আজকে তো আমি কাপড় ধুয়েছিলাম, কিন্তু আমি তো কাপড়গুলো আমাদের উঠোনে মেলেছিলাম এবং সন্ধে হওয়ার আগে তা এনে ঘরে রেখেছি। আমি আমার ননদিনীকে বললাম, তুমি ভুল করছো টিয়া, আমি তো কাপড়গুলো সেই সন্ধ্যায় নিয়ে এসেছি, আর আজ তো আমি নদীর পাড়ে কাপড় দিইনি। তখনই দেখলাম আমার ননদিনী কিছুটা রেগে গেল এবং তার চোখ দুটো বেশ লাল হয়ে গেল স্বাভাবিক মানুষের থেকে, যেটা দেখে আমি ভয় পেয়ে যাই। আমার ননদিনী রাগান্বিত হয়ে বলে, তোকে বের হতে বলেছি না, বের হ, আজকেই তোর ঘাড় মটকাবো। আমি এক চিৎকার দেই আল্লাহর নাম বলে। আমার নাম রাদিফা। ছোটবেলায় আমার আম্মু আব্বু অ্যাক্সিডেন্টে মারা যায়। আমার সব দেখাশোনার খরচ বহন করতেন আমার চাচা। তিনি গ্রামে থাকেন, আমি হোস্টেলে পড়াশোনা করি। আমার পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কারণে 2 দিন পর আমাদের হোস্টেল বন্ধ হয়ে যাবে, তাই বাড়িতে রওনা হওয়ার জন্য কাপড় গোছাতে শুরু করলাম। তার মধ্যে আমার বান্ধবী হোস্টেলে সম্পূর্ণ একা, তাই সাথে করে ওকেও নিয়ে গেলাম। আমার বান্ধবীর নাম ইফতি। আমরা দুপুর 2টায় গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হলাম আর পৌঁছালাম 5টা 30-এ। ঘরে পৌঁছাতেই ক্লান্ত হওয়ার কারণে আমি আর আমার বান্ধবী তাড়াতাড়ি রুমে চলে গেলাম। এরপর চাচা চাচি এসে বলল সন্ধ্যার পর বের না হতে। আমি মাথা নাড়ালাম। রাতে খাবার খেয়ে চুপচাপ শুয়ে পড়লাম ইফতি আর আমি। ইতিমধ্যে অনেক রাত হয়ে গিয়েছিল। ইফতি আর আমার ঘুম আসছিল না দেখে গল্প করছিলাম। গল্প করতে করতে রাত গভীর হয়ে যায়। ইফতির ঘুম আসছিল দেখে ও ঘুমিয়ে যায়, কিন্তু আমার কেন যেন ঘুম আসছিল না। আমাদের গ্রামের বাড়িটা জঙ্গলের কাছাকাছি। এর মধ্যে আমার ঘুম চলে আসলো। ঠিক মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল। পাশে দেখলাম ইফতি নেই, বাহিরের দরজা খোলা। আমি ভীষণ অবাক হলাম। বাহিরে যে যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। ইফতি, এই ইফতি পুকুরে বসে আছে, তাও আবার এত রাতে। চুল খোলা, একভাবে বসে আছে, মুখ দেখা যাচ্ছে না। আমি ইফতিকে বললাম, ইফতি তুই এত রাতে এখানে? এইবার ইফতি আমার দিকে ঘাড় ঘোরালো, তবে সে কোনো উত্তর দিচ্ছে না, একভাবে তাকিয়ে দেখছে আর রহস্যময় ভাবে হাসছে। এরপর তার রূপ পরিবর্তন হতে শুরু করলো। চোখ লাল, চুল বাতাসে উড়ছে, তার বিকটময় হাসি। ইফতি কিছুটা ভাসমান অবস্থায় আমার দিকেই আসছে।
আমি সেখানে সাথে সাথে জ্ঞান হারালাম। সকালে উঠে দেখি চাচি আমার পাশে কান্না করছে, ইফতিও আমার পাশে। চাচি আমাকে বলল গতকাল রাতে কি হয়েছিল। আমি ইফতির দিকে তাকাতেই আমার রাতের ঘটনা সব মনে পড়ে গেল, কিন্তু আমার কিছু বলার সাহস হয়নি। গতকাল রাতের কথা মনে পড়লে আমার গা শিউরে ওঠে এবং ঘটনাটি লিখে পাঠিয়েছে আমারই কোনো এক ছোট আপু। চলে যাচ্ছে পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম আপু, আমার নাম তাকিয়া। এই ঘটনাটি ঘটেছে আমার খালামণির সাথে। আমরা বছরে একবার আমার নানু বাড়িতে যাই, তো তখন আমার খালামণিও আসে। তখন ছিল শীতকাল। তো একদিন বিকেলবেলা আমার ছোট ভাই এবং আমার খালাতো ভাই উঠোনে খেলা করছিল। আমাদের বাড়ির পাশে একটা কবরস্থান ছিল। আমার ভাই আর আমার খালাতো ভাই খেলছিল, বলটা কবরস্থানের সামনে পড়লো। এরপর তারা দুজন মিলে বলটা আনতে গেল। এরপর বল এনে আবারও খেলা শুরু করলো। রাত্রিবেলা সবাই যখন ঘুমিয়ে পড়েছিল তখন আমার খালামণি স্বপ্ন দেখে যে দুজন কালো ছায়া আমার খালাতো ভাইকে বড়ই গাছের সাথে পেঁচিয়ে নিয়ে যাচ্ছে। এরপর খালামণির স্বপ্নের মধ্যে আমার আম্মু এবং নানুকে ডাকতে থাকে। আমার নানু আর আম্মু শব্দ শুনে উঠে পড়ে। এরপর নানু পানি পড়া খাইয়ে দেয়। আমার নাম লিজা। ঘটনাটি 100% সত্য। ঘটনাটি শুধু আমার সাথে ঘটেছে সেটা বলবো না, বরং প্রতিনিয়ত আমার পরিবারের সাথে ঘটেই চলেছে। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী, তাই তো বাবার মাস ঘুরতেই বদলি হয়ে যায়। এইবার বাবার বদলি হয়েছে চাঁপাইনবাবগঞ্জ। আমাদেরকে একটি বাড়ি দেওয়া হয়। বাড়িটা ছিল দোতলা বাড়ি, খুবই পুরনো। জায়গাটা ছিল গ্রাম অঞ্চল, দোকানপাট অনেক দূরে দূরে। বাড়ির পেছন সাইডে একটা কুয়ো আছে। সে কুয়োতে আমি উকি দিয়েছিলাম, সেখানে পানি নেই, কিন্তু অনেক গভীর, এত গভীর যে অন্ধকারের কারণে বোঝাই যায় না। বাড়ির উঠোনেই বড় একটা মাঠ, সেখানে দুটো কবর আছে। জানি না এই কবর দুটো কার, কিন্তু মনে হচ্ছে আগে যারা থাকতো তাদেরই কেউ হবে। সব মিলিয়ে এক কথায় জায়গাটা খুবই ভয়ঙ্কর। দেখা যায় যে সেখানে থাকলে আমার পড়ালেখার 12টা বেজে যাবে। তাই আমি বাবাকে বললাম আমি হোস্টেলে থেকে পড়তে চাই। বাবাও আর অমত জানালেন না, কিন্তু ভালো হোস্টেল না পাওয়া পর্যন্ত সেখানে থাকতেই হবে। রাত 1টা বাজে। ঘড়ির টিক টিক শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। শব্দটা শোনা মাত্রই আমার হঠাৎ করে ঘুম ভেঙে যায়। আমি উঠে এদিক ওদিক তাকাতে লাগলাম, কেউ নেই। মনে হচ্ছে ঘরের ভেতর কেউ আছে। আমি মায়ের সাথেই ঘুমিয়েছিলাম, তাই মাকে ডাকলাম। সাথে সাথে মাও ঘুম থেকে উঠে পড়লো। মা, আমার মনে হচ্ছে ঘরের ভেতর বিড়াল ঢুকেছে। কিছুক্ষণ আগে আমি বিড়ালের শব্দ পেয়েছি। তখন মা উঠে লাইট অন করে, কিন্তু বিড়াল কোথাও নেই। এরপর আবারও ঘুমিয়ে পড়ি। কিছুক্ষণ পর মা অনুভব করে তার পায়ের বড় আঙ্গুল ধরে কেউ টানছে। প্রথমে মা ভেবেছিল হয়তো পোকা টোকা কিছু হবে, কিন্তু এত জোরে একটা টান দিল যে মা একদম খাট থেকে নিচে পড়ে গেল। সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। আমি মাকে বললাম, কি হয়েছে মা? মাকে দেখলাম ভয়ে একদম ছোট বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। সেই রাতটা কোনো রকমে পার করেছি আমরা মা মেয়ে মিলে। সকালবেলা বাবা আসলে বাবাকে বললাম বিষয়টা। বাবা শুনে হেসে উড়িয়ে দিল, বলল আমরা বাসায় একা থাকি তাই ভয় ঢুকে গেছে। বাবাকে কোনোভাবেই বোঝাতে পারলাম না। পরের দিন বাবার সরকারি ছুটি ছিল, যার কারণে বাবা অফিসে যায়নি। রাত 2টা বাজে। বাবা শুনতে পেলেন মাঠের চাপ কলে কেউ যেন পানি চাপাচ্ছে। বাবা ভাবলেন যে চোর এসেছে, তাই বাবা উঠে জানালার কাছে গিয়ে পর্দা সরিয়ে যা দেখলেন তা দেখে বাবার আত্মা বেরিয়ে যাবে এমন অবস্থা। তিনি দেখলেন চাপকলটা আপনা আপনি চাপছে এবং চাপকলের মুখ থেকে আগুন বের হচ্ছে। এই দৃশ্য দেখে বাবা বুঝতে পারলেন যে এখানে অস্বাভাবিক কিছু আছে, আর আমরা যা বলেছিলাম সত্যি বলেছি। এরপর বাবা যখন ঘরে চলে আসবে ঠিক তখনই জানালার পাশ থেকে কেউ বলল, এরপর বাবা আবেদন করে এবং বাবার অন্য জায়গায় বদলি হয়, সে বাড়িটিও ছেড়ে দেয়। সেই ঘটনাগুলো কেমন লাগে কমেন্ট করে জানিও। আমার নাম অন্নপর্ণা। আমার বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে, কিন্তু বিয়ের পর আমাদের স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক ভালো ছিল না। সে আমাকে একটুও দেখতে পারতো না, কথায় কথায় আমার খুব ধরতো। এমনকি তার অন্য একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল। আমি অনেক মানিয়ে চলার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আর আমার শ্বশুরবাড়ির মানুষদের কথা কি বলবো, প্রতিদিন আমাদের স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া না দেখলে তাদের ভালো লাগে না। আমি অনেক মানিয়ে চলার চেষ্টা করেছি, কিন্তু শেষমেশ আর পারলাম না। তাই তো আমি সেখান থেকে বাপের বাড়িতে চলে আসি এবং তার কিছুদিন পরেই আমি তাদের বাড়িতে ডিভোর্স লেটার পাঠিয়ে দেই। তার সাথে আমার ডিভোর্স হয়ে যায়। এরপর আমার বাড়িতে নতুন করে আবারও বিয়ের সম্বন্ধ আসে। ছেলেটাকে আমি আগে থেকেই চিনি, সে আমার ক্লাসমেট ছিল। আমি ডিভোর্সি সেটা জেনেও তাদের কোনো মাথা ব্যথা নেই। ছেলে আমার জন্য প্রায় পাগল, সে আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। তো এক পর্যায়ে পারিবারিক ভাবে তার সাথে আমার বিয়ে হয়ে যায়। অপরদিকে আমার এক্স হাজবেন্ড আমার জন্য
জন্য পাগল হয়ে গেছে কেন জানো। সে সারাদিন আমাকে কল করে, আমি কল ব্ল্যাকলিস্ট করে রেখেছি। ফোনে না পেয়ে সে সারাদিন আমার বাড়ির নিচে দাঁড়িয়ে থাকে এবং আমাকে একটি কথাই বলে, অর্ণপর্ণা তুমি কেন আমাকে ডিভোর্স দিলে? আমার দোষটা কি ছিল? আমার আসলে তার সাথে কথা বলার কোনো রুচি নেই, তাই আমি তার সাথে কখনোই কথা বলতাম না, সবসময় তাকে এড়িয়ে চলতাম। তো আমার সেই ছেলেটির সাথে বিয়ে হয়ে যায়। বিয়ের পর থেকে দেখলাম তার আরেক রূপ। একটা পাগল কেমন হয়, সে আমাকে পাগলের মতো ভালোবাসতো, একটু বেশি পাগলামো করতো, একদম বাচ্চাদের মতো। একদিন রান্না করতে গিয়ে সামান্য তেলের ছিটা আমার হাতে লেগেছিল, যার কারণে গরম তেলের হাঁড়িতে সে তার হাত ডুবিয়ে রাখে। এতটাই ভালোবাসতো আমাকে। এটা আমার সৌভাগ্য কিনা আমি সেটা বলবো না, কিন্তু তার এই পাগলামোগুলো আস্তে আস্তে সীমা ছাড়াতে শুরু করলো। আমি সামান্য আঘাত পেলে সে তার 10 গুণ আঘাত নিজের শরীরে দিত। অন্যদিকে আমার এক্স হাজব্যান্ড অনেক বাড়াবাড়ি করছিল। সে প্রতিনিয়ত আমাকে ফোন করেই যাচ্ছিল। নাম্বার ব্লক করে দিলে অন্য নাম্বার দিয়ে আমাকে ফোন করতো। কোথায় যাওয়া আসাও করতে পারতাম না। সে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতো এবং পারলে আমার পা ধরে মাফ চাইতো। আমাদের এত সুন্দর সংসার ছিল, তোমার কি কোনো কিছুই মনে পড়ছে না অর্ণপর্ণা? আমি ভাবতাম এ পাগল কি বলে, আমাদের সুখের সংসার ছিল। বরং তার সাথে আমার কত ঝগড়া হতো, তাকে আমি মানানোর কত চেষ্টা করেছি, কিন্তু সে আমাকে একটু বোঝেনি। আর এখন ডিভোর্স হয়ে গেছে, আমার অন্য কোথাও বিয়ে হয়ে গেছে, তাই এসব ড্রামা করছে। একদিন এসে আমি আমার প্রেজেন্ট হাজব্যান্ডকে বলে দিই আমার এক্স হাজব্যান্ডের কথা, বলি যে সে আমাকে প্রতিনিয়ত কিভাবে ডিস্টার্ব করছে। এই কথা শুনে তার মুখ থেকে যে কথা বেরিয়ে এলো সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সে বলল, এত কষ্ট করে শালাকে কালো জাদু করে সরিয়েছিলাম, আবারও চলে এসেছে, এবার ওকে কালো জাদু করে মেরেই ফেলবো। কি তার মানে কালো জাদুর দ্বারা আমার সাথে এত কিছু হয়েছে? আমার নাম শেফালি। আমার মামাতো ভাইয়ের বয়স 4 বছর। ও প্রচুর দুষ্ট একটা ছেলে। তো একদিন বিকেলবেলা মামা ফোন করে বলল যে আমার মামাতো ভাইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কথা শুনে আমি আর মা মামার বাড়িতে চলে যাই। গিয়ে দেখি আমার মামি কান্না করছে। দুপুরবেলা মাদ্রাসা থেকে এসে ভাত খেয়ে খেলছিল, কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর আমরা সবাই মিলে আবারও ওর নাম ধরে ডাকতে থাকি, কিন্তু কেউ সাড়া দেয় না। মামা দৌড়ে গেলেন মসজিদে মাইকিং করার জন্য। হারানো বিজ্ঞপ্তি দেওয়ার পরেও ওকে খুঁজে পাওয়া গেল না। রাত 8টার দিকে এক লোক দৌড়ে আসে বাড়ির ভেতর আর আমার মামার নাম ধরে বলে, সৈকত তোমাদের বাড়ির পেছনের পুকুরে একটা লাশ পাওয়া গেছে। এই কথা শুনে মামার মাথায় হাত। সবাই মিলে দৌড়ে গেলাম পুকুর পাড়ে। গিয়ে দেখি আমার ছোট ভাইটার নিথর দেহ পড়ে আছে, পানিতে ডুবে নীল হয়ে গিয়েছে, পেটটা কি ফুলে গেছে। আমি সহ সবাই কান্নায় ভেঙে পড়লাম। নানু কাঁদতে কাঁদতে বলল, ও বাবুরে তুই কই চইলা গেলি আমারে ছাইরা। আমরা অনেক খারাপ ভাবে ভেঙে পড়েছিলাম সবাই। সেই মুহূর্তটা কিভাবে যে পার করেছি কাউকে বলে বোঝাতে পারবো না। ফজরের ওয়াক্তে ওর জানাজা পড়িয়ে দাফন করা হলো। যেহেতু পানিতে ডুবে মারা গেছে তাই লাশটা পচতে শুরু করেছিল। বেশিক্ষণ লাশটা রাখা যেত না, তাই তো ফজর ওয়াক্তেই মাটি দেওয়া হয়েছে। বাড়িটা কেমন যেন মরা মরা হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল এই বাড়িতে কোনো মানুষ নেই। আমার মামিকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। একটা মাত্র ছেলে, তাও বিয়ে 7 বছর পর হয়েছে। আমার মামা মামি কখনোই ছেলেকে বকতো না, সব সময় আদরে মাথায় উঠিয়ে রাখতো। সেই ছেলেকে হারিয়ে দুজন পাগল হয়ে গিয়েছে। পরশু আমার ম্যাথ পরীক্ষা ছিল, তাই বাধ্য হয়ে আমি মাকে বললাম, তুমি থাকো, আমি চলে যাচ্ছি, আমার বাসায় গিয়ে পড়তে হবে। মাও বিষয়টা বুঝলেন। এরপর আমাকে বাসে উঠিয়ে দিয়ে বললেন, সাবধানে যাস। বাড়ি তো চলে এলাম, কিন্তু মনটা পড়েছিল ওই বাড়িতে। ঘরে এসে কোনোভাবেই ভালো লাগছে না। সারাক্ষণ মামাতো ভাইয়ের চেহারাটা ভাসছিল। তারপরেও মনে পাথর রেখে বই খুলে পড়তে বসলাম, যেহেতু ফাইনাল এক্সাম, নয়তো আমি এক্সাম দিতাম না। পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গিয়েছি তা আমি নিজেও বলতে পারবো না। ঘুমটা ভাঙলো তখন যখন আমি অনুভব করি আমার পাশে কেউ বসে আছে। তাকেই দেখলাম আমার মামাতো ভাইকে। চেহারাটা পুরো নীল হয়ে আছে, যেমনটা পুকুর থেকে লাশ ওঠানোর পর ছিল। আমি ভয় পেয়ে এক চিৎকার করি, সাথে সাথে আমার মামাতো ভাই উধাও হয়ে যায়। এরপর আমি নিজের মনকে সান্ত্বনা দিতে শুরু করলাম যে ওর লাশ দেখে এসেছি তাই ওকে দেখছি। এরপর আমি আমার বান্ধবী টিয়াকে ফোন করি এবং ওর সাথে কথা বলতে শুরু করি। কথা বলতে বলতে হঠাৎ করেই কারেন্ট চলে যায়। ফোনে তাকিয়ে দেখলাম রাত 3টা বাজে। ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে। আমার বান্ধবী আমার বিষয়টা বুঝে রাত 3টার দিকেও আমার সাথে কথা বলছিল, যাতে আমি ভয় না পাই, যেহেতু এখন ব্যালেন্স শেষ আর কারেন্টও চলে গেছে। ফোনে তাকিয়ে দেখলাম মাত্র 5% চার্জ, যে কোনো সময় ফোনটা বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যে ফোনটা বন্ধ হয়ে গেল। অন্ধকার রুমে একা বসে আছি। তার উপর আমার মামাতো ভাইয়ের চেহারাটা বারবার আমার চোখের সামনে ভাসছে। মুহূর্তের মাঝে কেউ বলে উঠলো, আপু আমার একা খুব ভয় করছে, সবাই মিলে আমার কবরে আসো। কণ্ঠটা ছিল আমার মামাতো ভাইয়ের। এই কথা শুনে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। এরপর কি হয়েছে আমি বলতে পারবো না, জ্ঞান হারিয়ে মাটিতে পড়েছিলাম। যখন জ্ঞান ফিরে তখন দেখলাম সকাল হয়ে গেছে। এরপর আমরা সবাই মিলে মামাতো ভাইয়ের কবর জিয়ারত করে আসি। সবাই দোয়া করবেন আমার ভাইটির জন্য। একদিন আমার বাবা মা আমাকে রেখে আমার ফুপুর বাড়িতে যায়।
আমি সম্পূর্ণ একা থাকবো বলে আমার সাথে আমার ছোট বোনকেও রেখে যায়। আমার ছোট বোনের নাম রাফসা। আমার ছোট বোন ছোটবেলা থেকে একা থাকতে পছন্দ করে। আমি জিন ভূত বিশ্বাস করতাম না, সবই ঠিক ছিল। কিন্তু রাতের বেলা খাবার টেবিলে বসে খাবার খাওয়ার সময় একটা জিনিস লক্ষ্য করলাম, যে আমার ছোট বোন যেন কার সাথে কথা বলে হাসছে আর খাবার খাচ্ছে, আবার কাকে যেন খাইয়ে দিচ্ছে। তবে আমি সেই দিকে পাত্তা দিলাম না। খাবার খেয়ে শুয়ে পড়ার সময় আমি আমার ছোট বোনকে ঘুম পাড়িয়ে দিলাম এবং নিজে যে কখন ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল, দেখলাম রাফসা আমার পাশে নেই। কই যাবে? উঠে পড়লাম বিছানা থেকে। তারপর রাফসাকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না। তারপর মনে পড়লো রাফসা সবসময় ছাদেই থাকে, ছাদই তার প্রিয় জায়গা। মাঝরাতে ছাদে চলে গেলাম। রাতে কিছু দেখা হচ্ছিল না কুয়াশার কারণে, বেশ ঠান্ডা লাগছিল, চারিদিক অন্ধকার। তারপর চোখে কাউকেই পড়ছে না। হঠাৎ চোখে পড়লো রাফসাকে ছাদে, তাও আবার ছাদের রেলিং এর উপর। রাফসাকে দেখলাম চুল খোলা, চুলগুলো বাতাসে উড়ে বেড়াচ্ছে। রাফসা কার সাথে যেন হেসে হেসে কথা বলছে, তার মুখে এক ভয়ঙ্কর হাসি। আমি তা দেখে বেশ অবাক হলাম। রাফসা রাফসা বলে ডাকলাম, কিন্তু সে আমার দিকে ঘুরেও তাকালো না। এরপর আমি আবার ডাকলাম, তখন সে আমার দিকে ঘুরে তাকালো। তার চোখ লাল এবং মুখে এক ভয়ঙ্কর হাসি। আমার এবার ভয় লাগলো। রাফসাকে দেখে মনে হচ্ছে তার উপর কেউ ভর করে আছে, কিন্তু আমি জিন বিশ্বাস করতাম না, তাই এই ব্যাপারটা আমি এড়িয়ে চললাম। রাফসাকে বললাম, তুই এত রাতে ছাদে কি করিস? রাফসা কোনো উত্তর দিল না। রাফসাকে আবার প্রশ্ন করলাম, তুই এত রাতে ছাদে কি করছিস? এবার রাফসা আমার দিকে এমন ভাবে তাকিয়েছিল যেন আমি কথা বলে দোষ করে ফেলেছি। আমার খুব বেশি ভয় লাগছিল। এবার আমি হালকা বাতাস অনুভব করলাম কুয়াশার মধ্যে। রাফসাকে দেখা যাচ্ছিল না প্রায়। হঠাৎ করে রাফসা কুয়াশার মধ্যে কোথায় উধাও হয়ে গেল। এবার আমি চমকে গেলাম, পুরো ছাদ খুঁজতে লাগলাম, কোথাও পেলাম না। খুঁজতে খুঁজতে নিচে চলে গেলাম। রুমে গিয়ে দেখি রাফসা ঠিক যেমন ভাবে ঘুমিয়েছিল স্বাভাবিক ভাবেই ঘুমিয়ে আছে। আমি এবার খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। তাহলে ছাদে ওটা কে ছিল? ওটা কি রাফসার ছদ্মবেশে কেউ ছিল? আসলেই তো, রাফসার ছদ্মবেশে ওটা কে ছিল? তোমাদের কি মনে হয়, ওটা কি রাফসা ছিল নাকি রাফসার ছদ্মবেশে কেউ ছিল? অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ঘটনাটি লিখে পাঠিয়েছিল একটা আপু। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব। বাই বাই। আমার নাম রোদেলা। আমাদের দুজনের পালিয়ে বিয়ে হয়েছিল। আমি আমার হাজবেন্ডকে অনেক ভালোবাসি, তাই তো এক কাপড়ে তার সাথে আমি পালিয়ে গিয়েছিলাম, আর সেও আমাকে পাগলের মতো ভালোবাসতো। আমাদের 5 বছরের সম্পর্ক। যখন আমার জন্য ছেলে দেখা হচ্ছিল বাসা থেকে, তখন আমি বাড়িতে ওর কথা বলেছিলাম, কিন্তু ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমাদের থেকে একটু নিচু হওয়ার কারণে আমার মা বাবা কোনোভাবেই রাজি হয়নি। তাই তো সবার কথা বাদ দিয়ে আমরা দুজন দুজনকে নিয়ে ভেবেছি পালিয়ে গিয়ে আমরা শ্বশুর বাড়িতেই উঠি। আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক আদর করত। আমার বাবার টাকা ছিল বলে তারা অনেক বেশি লোভী ছিল, এটা আমি পরে বুঝতে পেরেছি। বিয়ের 3 দিন পরে আমার শাশুড়ি আমার বাবাকে ফোন করার জন্য পাগল হয়ে গেল এবং আমাকে বারবার তাড়া দিচ্ছে যে আমি যেন আমার বাবাকে ফোন করে বলি এই বাড়িতে সব নতুন আসবাবপত্র পাঠাতে। আমি কোন মুখে বাবার কাছে এসব চাইবো? আমি তো তাদের মান সম্মান সব ডুবিয়ে দিয়ে এসেছিলাম। এই বিষয়গুলো আমি আমার হাজবেন্ডকে বললাম, দেখো আমরা যেহেতু এখন পালিয়ে বিয়ে করেছি, এখন আমার মা বাবা আমার উপর খুবই রেগে আছে, তাই এখন যদি আমি এসব চাই তাহলে তারা অনেক বেশি রাগ করবে আর তোমাদের ফ্যামিলিকে খারাপ ভাববে। তাই কয়েকটা দিন যাক, আমি সব কথা বলে ঠিকঠাক করি, তারপর চাইবো। আমার হাজবেন্ড সাফ কথা বলল, আমার কোনো যৌতুক লাগবে না, আমার শুধু তুমি চাই। তুমি আমার বাবা মায়ের কথা একদম কানে নিবে না, তাদের বয়স হয়ে গিয়েছে তো, তাই তারা ভুলভাল কথা বলে। এক পর্যায়ে আমার শ্বশুর শাশুড়ি আমাকে আরো বেশি চাপ দিতে শুরু করলো। একদিন দুপুরবেলা আমি ভাত খেতে বসেছি, ঠিক তখন আমার শ্বশুর শাশুড়ি আমার রুমে এসে বসলো এবং আমার শ্বশুরের ফোন আমার হাতের সামনে রেখে বলল, এই নাও তোমার বাবাকে ফোন করো আর তাড়াতাড়ি জিনিসপত্রগুলো পাঠিয়ে দিতে বলো। তখন আমি তাদের জোরাজুরিতে বলে ফেললাম, আব্বা আপনি আমাকে একটু সময় দিন, আমি আগে আমার পরিবারকে একটু মানিয়ে নেই, তারপর চাইবো। তখন আমার শাশুড়ি মা খুব রেগে যায় আর বলে, মানিয়ে নেই মানে? তোমাকে আমাদের ঘরের বউ করেছে কি জন্য? আমার ছেলের জন্য কত ভালো ভালো ঘর থেকে সম্বন্ধ আসতো তুমি জানো? তারা কত বড় লোক, তারপর আমি তোমাকে মেনে নিয়েছি, এখন তুমি এই কথা বলছো? এমনি প্রত্যেক দিন তাদের সাথে আমার ঝামেলা হতো। আমার শাশুড়ি মা প্রত্যেক দিন আমাকে ছোট করে মানুষের কাছে কথা বলতো, ইস আমার ছেলের কপালটা কি খারাপ, কোন ফকিরের মেয়েকে নিয়ে এসেছে, একটা কিচ্ছু দেয়নি, বসে বসে আমাদেরটাই খাচ্ছে। এসব কথাগুলো আমার খুব গায়ে লাগতো, আমি কান্না করতাম। তো একদিন বিকেল বেলা আমার বাবা আমার সাথে দেখা করতে আসে। অবশ্য অনেকগুলো মিষ্টি
মিষ্টি নিয়ে এসেছিল। আমার শ্বশুর শাশুড়ি সেই মিষ্টিগুলো আমার বাবার সামনেই ফেলে দিয়েছিল। আমার প্রচুর রাগ হয়, যার কারণে বাবার সাথে আমি তখনই চলে আসি। বাড়িতে আসার পর আমার হাজবেন্ড আমাকে একটি বারের জন্য কল করেনি। আমি যতবার কল করতাম সে আমাকে উল্টো পাল্টা বুঝাতো, বলতো যে তুমি কেন চলে গিয়েছো, এখন ওখানেই থাকো। তেমনি কেটে গেল 6 মাস। এক পর্যায়ে আমি আর না পেরে তাদের বাড়িতে চলে আসি। এসে দেখি আমার স্বামী নতুন বিয়ে করেছে, আর সে মেয়েটা ছিল অনেক বড়লোক ঘরের মেয়ে। সৈকত আলী আমাদের গ্রামেরই লোক। তিনি অনেক দূরেই চাকরি করতেন, তো তার বাড়ি আসতে আসতে বেশ রাত হয়ে যেত। তিনি যে রাস্তা দিয়ে আসতেন সেখানে একটা বাজার বসতো। তিনি বাজারে গিয়ে দেখলেন অনেক বড় একটা কাতলা মাছ বিক্রি করছে, তাও আবার একদম পানির দামে। তিনি আর হাতছাড়া করলেন না, কিনে ফেললেন সেই মাছটাকে। গ্রামের রাস্তা, তার এক হাতে ব্যাগ, অন্য হাতে মাছ। রাত 11:30 বাজে। একটা মানুষও রাস্তায় দেখা যাচ্ছে না। সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে, কেননা গ্রামের মানুষরা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তিনি আপন মনেই হেঁটে যাচ্ছেন, কিন্তু তার কেন যেন মনে হচ্ছে বাড়ি আসছে না। মানে রাস্তাটা অনেক বড় লাগছে। বারবার হেঁটে হেঁটে এক রাস্তায় আসছেন। এবার তিনি একটু চোখ কান ভালো মতো খোলা রাখলেন এবং আবারও হাঁটতে শুরু করলেন। তিনি দেখলেন একটা নারকেল গাছ তার বাড়ি থেকে খুব কাছেই। এরপর তিনি হাঁটা ধরলেন। অনেকক্ষণ হেঁটে তিনি লক্ষ্য করলেন সেই নারিকেল গাছটাই তার সামনে, মানে সে এক রাস্তায় বারবার হাঁটছে। হঠাৎ তার মনে হলো তার মাছের ওজনটা কিছুটা কমে গেছে। তিনি যখন মাছটাকে উঁচু করলেন তখন দেখলেন মাছের মাথাটুকু অবশিষ্ট আছে, আর বাকি অংশটা নেই, সেখান থেকে রক্ত পড়ছে। দেখে মনে হচ্ছে মাছটা কেউ কামড়ে ছিঁড়ে ফেলেছে। তিনি সাহস করে পেছনে একবার তাকিয়েছিলেন। তখন তিনি দেখলেন মাছের সেই অবশিষ্ট অংশটা সাদা কাপড় পরা এক বুড়ির মতো, যার চুলগুলো ছিল সাদা ধবধবে। চেহারাটা বোঝা যাচ্ছিল না চুলের কারণে। সে রাস্তার একপাশে বসে সেই মাছটা খুব আয়েশ করে খাচ্ছে। এই দৃশ্য দেখে সৈকত আলী ভয়ে কেঁপে ওঠে। তিনি কি করবে বুঝতে পারছে না। তিনি কি দৌড় দিবে? কিন্তু দৌড় দিলে তো সেই একই জায়গায় আসছে। তিনি লক্ষ্য করলেন বুড়িটা মাছ খাচ্ছে, তার দিকে কোনো নজর নেই। এই সুযোগটা তিনি কাজে লাগালেন। মাছটাকে এক কিনারে কোনো রকম রেখে তিনি আল্লাহর নাম নিয়ে দৌড় দিতে শুরু করলেন, আর পেছনে ঘুরে তাকায়নি একটি বারও। দৌড়াতে দৌড়াতে তিনি লক্ষ্য করলেন সেই বুড়িটি তার পেছনে আসছে, হাওয়ায় ভেসে ভেসে, আর কি বিচ্ছিরি হাসি দিচ্ছে। এই দৃশ্য দেখে তিনি আরো জোরে দৌড়াতে শুরু করলেন, কিন্তু তার পা মনে হচ্ছিল জমে গিয়েছে। এক পর্যায়ে তিনি সেই নারকেল গাছের সামনে এসে অজ্ঞান হয়ে পড়ে যায়। তার জ্ঞান ফিরলে তিনি দেখেন যে তিনি হাসপাতালে ভর্তি। তার পাশে তার স্ত্রী বসে আছে এবং আরো আত্মীয় স্বজন ছিল। তিনি দেখলেন যে তার হাত, পায়ে, এমনকি সারা শরীরে খামচির দাগ, যেগুলো রক্ত জমাট হয়ে নীল হয়ে গেছে। এরপর তিনি তার স্ত্রীকে সবকিছু খুলে বললেন। ঠিক 4 দিন পর তিনি হাসপাতালে খুব করুণ অবস্থায় মৃত্যুবরণ করে। গ্রামের কিছু মানুষদের থেকে জানা গেছে এরকমটা তাদের সাথেও হয়েছিল। সেখানে একটা দুষ্ট পিশাচ থাকে। এখন আছে কিনা জানি না, কিন্তু এটা অনেক আগের একটা ঘটনা।